নমস্কার। নীলাচলে ঠাকুর নিগমানন্দ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই জয়গুরু সম্ভাষণ। আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমরা ঠাকুর মহারাজের যোগ সাধনা এই পাঠ আলোচনা করব। আসুন শ্রবণ করি। বঙ্গদেশে পৌঁছাইয়া যোগ সাধনার উপযুক্ত স্থান ও আশ্রয় অন্বেষণ করিয়া বাহির করাই হলো নিগমানন্দের তখনকার একমাত্র চিন্তা। যোগীরাজ সুমের দাসজি তাহাকে মেদিনীপুর জেলায় যাইতে বলিয়াছেন। সুতরাং ডিব্রুগড় হইতে স্টিমারে গোয়ালন্দ পৌঁছাইয়া নিগমানন্দ সোজাসুজি হাওড়া রওনা হইলেন এবং তথা হইতে মেদিনীপুরে আসিয়া উপস্থিত হইলেন। দুই একদিন করিয়া এখানে সেখানে অবস্থান করিয়া ঘুরিতে ঘুরিতে একদিন সন্ধ্যার পর হরিপুর নামক এক গ্রামের এক দেবালয়ে রাত্রি যাপন উদ্দেশ্যে আশ্রয় লইলেন। পরদিন ভোর হইবার কিছু পূর্বে জাগরিক হইয়া দেখিলেন এক ভদ্রলোক করজোড়ে নিকটে দাঁড়িয়া রইয়াছে। নিগমানন্দ উঠিয়া বসিলেন। ভদ্রলোকটি তাহার পরিচয় ও কি উদ্দেশ্যে তিনি এখানে আসিয়াছেন জিজ্ঞাসা করিলেন। সে কথায় কিছু উত্তর না দিয়া নিগমানন্দ ভদ্রলোকটিকে ঐরূপ প্রশ্নের কারণ জিজ্ঞাসা করলেন। তদুত্তরে ভদ্রলোক কহিলেন, আমি এই গ্রামের অধিবাসী। আমার নাম সারদা প্রসাদ সিংহ। এই দেবালয় আমার দ্বারাই প্রতিষ্ঠিত হইয়াছে। গত রাত্রিতে এক স্বপ্ন দেখিয়া বিষয়ে সত্য সত্য জানিবার জন্য আমি এখানে আসিয়া উপস্থিত হইয়াছি। স্বপ্নে দেখিলাম প্রায় 5 হাত পরিমাণের দীর্ঘ এক জ্যোতির্ময় মহাপুরুষ আমাকে কহিতেছেন, তোমার দেবালয়ে অদ্য রাত্রিতে এক সন্ন্যাসী স্থান লইয়াছেন। তিনি যোগ সাধনার জন্য উপযুক্ত আশ্রয় খুঁজিয়া বেড়াইতেছেন। তুমি ধর্মপরায়ণ, সৎ ব্যবহার, অবস্থান ব্যক্তি। এই সন্ন্যাসীকে আশ্রয় দান করিয়া তাহার যোগ সাধনায় সাহায্য করো, তোমার প্রভূত মঙ্গল হইবে। রাত্রি শেষ হইবার কিছু পূর্বে এইরূপ স্বপ্ন দেখিয়া আমি জাগ্রত হইয়া এই স্থানে চলিয়া আসিয়াছি। আপনাকে যথাসাধ্য সাহায্য করিতে ও তজ্জন্য ব্যয় করিতে আমি সম্মত আছি। যদি আপনি সেই স্বপ্নদিষ্ট মহাপুরুষের কথিত সন্ন্যাসী হইয়া থাকেন, তবে অনুগ্রহ করিয়া আমার গৃহে চলুন। নিগমানন্দ বুঝিলেন যে তাহার যোগী গুরু সুমের দাসজি এই স্বপ্নদিষ্ট মহাপুরুষ। তাহার হৃদয়ে কৃতজ্ঞতায় পূর্ণ হইয়া নয়ন অশ্রু ভারাক্রান্ত হইয়া উঠিল। তিনি সারদাবাবুকে কহিলেন, আপনি যদি আমাকে নিভৃত গোপনে স্থান আশ্রয় দান করিয়া এই প্রতিশ্রুতি দেন যে আমার সম্বন্ধে কোনো কথা কাহারও নিকট প্রকাশ করিবেন না এবং আমার প্রয়োজনীয় দ্রব্যাদি ও আহার্যের জন্য অকাতরে অর্থ ব্যয় করিতে সম্মত হন, তা হইলে আমি আপনার অনুরোধ অনুযায়ী আপনার গৃহে যাইতে পারি। সারদাবাবু তাহাতেই সম্মত হইয়া প্রতিশ্রুতি প্রদান করিলেন। নিগমানন্দ দেবালয় ত্যাগ করিয়া তাহার সহিত গমন করিলেন। সারদাবাবুর বাটিটির পশ্চাৎভাগে এক নাতি দীর্ঘ পুষ্করিণী ও তাহার চারিপার্শ্বে ফল পুষ্পাদি বৃক্ষ পরিপূর্ণ এক মনোরম উদ্যান ছিল। সেই উদ্যান মধ্যে ক্ষুদ্র একটি পর্ণকুটির নির্মাণ করিয়া সারদাবাবু নিগমানন্দের প্রয়োজন মতো সমস্ত ব্যবস্থা করিয়া দিলেন। নিগমানন্দ সেই নির্জন স্থানে সেই পর্ণকুটিরে বাস করিয়া গুরু পদদিষ্ট যোগ সাধনার প্রাথমিক ক্রিয়া ষট সাধনা অভ্যাস করিতে লাগিলেন। শিষ্যের প্রতি গুরু যে কিরূপ দরদী, শিষ্যের মঙ্গল চিন্তায় তিনি যে সর্বক্ষণ কিরূপ ব্যস্ত থাকেন, শ্রী শ্রী ঠাকুর নিজের জীবন কাহিনী বর্ণনা প্রসঙ্গে অনেক ঘটনা তাহা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গুরু যে কত ভাবে কত কৃপা করছেন তা বলে শেষ করবার নয়। বাস্তবিক শাস্ত্রে যে বলেছে, গুরু কৃপা না হলে কিছু হতে পারে না। আমি তো নিজের জীবনে উপলব্ধি করেছি, শিষ্যের জন্য গুরুর প্রাণ যে কি রকম করে, গুরু যে কি রকম ব্যস্ত থাকেন, তোরা শিষ্য হয়ে তা বুঝতে পারবি না। গুরু কৃপায় যদি কোনোদিন কাউকে গুরু হতে হয়, তখন বুঝবি তোদের গুরু হওয়ার পর আমিও তোদের পেছনে সর্বদা রয়েছি।
একবারও যদি একটু মনে করিস, তাতেই আমি আত্মহারা হয়ে যাই। তোরা অন্ধ, দেখতে জানিস না, কিছু বুঝতে পারিস না। গুরু কি জিনিস তা সেদিনই বুঝবি, সেদিনই ধন্য হয়ে যাবি। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, যখন যে গুরুর কাছে আমি গিয়েছি, তখন তাহার প্রাণের ঐকান্তিক নিষ্ঠা দিয়ে তাকে ভালোবেসেছি। আর গুরুর কথা তখন মনেও আসেনি, অথচ এদিকে একই জগৎগুরু আমাকে কৃপা করছেন। সর্বদা তাদের এই অভিন্ন ভাব আমার হৃদয়ে জাগরুক থাকতো। কিন্তু তোদের ভক্তি দেখে আমার হিংসা হয়। তোরা যেমন শাস্ত্রবিধি মতো আমাকে ভক্তি করিস, আমার তা ছিল না। আমি শুধু প্রাণের টানে ভালোবেসেছি। তোদের ভক্তি দেখে আমার মনে এমন দুঃখ হয় যে আমি তেমন করে গুরুভক্তি প্রকাশ করতে পারিনি। যা হোক, নিগমানন্দ 1 বৎসর কাল পর্যন্ত সারদা বাবুর বাড়িতে এইরূপ গুপ্তভাবে থাকিয়া এক একটি ক্রিয়া 2 মাস করিয়া শট সাধনা অভ্যাস করিলেন। অতঃপর প্রাণায়াম আরম্ভ করিতে হইবে বলিয়া তর্জনে প্রস্তুত হইতেন। কিন্তু সারদাবাবুর বহু চেষ্টা সত্ত্বেও একথা বাহিরে প্রকাশ হইয়া পড়িল যে তাহার বাগানে এক সাধু গুপ্তভাবে থাকিয়া যোগ সাধনা করিতেছেন। এইরূপ সংবাদ পাইয়া 2-1 জন করিয়া ক্রমশ নিগমানন্দের নিকট লোক সমাগম হইতে লাগিল। ক্রমে স্কুলের ছাত্ররা, তারপরে অনেক স্ত্রীলোক প্রত্যহ আগমন, তার দর্শন আকাঙ্ক্ষায় প্রশ্নোত্তরের আশায় উপস্থিত হইতে লাগিল। অনেকে আসিয়া যোগ শিক্ষা করিবার প্রার্থনা করিল, ইহাতে তাহার সময় বৃথা নষ্ট হইতে পারে। ভদ্রতার খাতিরে সমাগত লোকগণের সঙ্গে তাহাকে বাধ্য হইয়া কথা কইতে হয়। অনেক সময় নিস্তব্ধ ভঙ্গ হওয়ায় তাহার পক্ষে নিবিষ্ট চিত্তে নিজ কার্য সাধনা করা অসম্ভব হইত। এই সকল যোগ বিঘ্নকর ব্যাপার নিবারণ করিবার জন্য তাহার অনুরোধ সারদাবাবু নানা প্রকার চেষ্টা করিলেন, কিন্তু উহার নিবৃত্তি হইল না। এই অবস্থায় নিগমানন্দ চিন্তা করিতে লাগিলেন, সাধনায় সিদ্ধি লাভ করিতে হইলে তাহাকে এই স্থান অবিলম্বে ত্যাগ করিতে হইবে। সারদা বাবু এমন যত্ন সহকারে অকাতরে অর্থব্যয় করিয়া তাহার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করিয়াছেন এবং সর্বদা তাহার সুবিধা করিয়া দিবার জন্য ব্যস্ত থাকিতেন, সুতরাং তাহাকে বলিয়া বুঝিয়া সে স্থান হইতে চলিয়া যাওয়া তাহার কর্তব্য বলিয়া মনে হইল। নতুবা চোরের মতো একদিন অজ্ঞাতসারে চলিয়া যাওয়া নিতান্তই অকৃতজ্ঞতা, সাধু নামের কলঙ্ক স্বরূপ হইবে, এইরূপ বোধ করিতে লাগিলেন। অপরদিকে তাহাকে জানাইলে চলিয়া যাওয়ায় বাধা হইতে পারে, এইরূপ আশঙ্কায় মনে আসিল। অবশেষে একদিন এমন এক ঘটনা ঘটিল, যাহাতে নিগমানন্দ ওই স্থান ত্যাগ করিতে দৃঢ় সংকল্প হইলেন এবং এক টুকরো কাগজে নানারূপ বিঘ্ন উপস্থিত হওয়ায় এবং অন্য কোনো গুরুতর কারণে গুরুর আদেশে অন্যত্র চলিলাম, এইরূপ লিখিয়া রাখিয়া একদিন রাত্রিকালে তথা হইতে প্রস্থান করিলেন। হরিপুর হইতে বাহির হইবায় কোথায় যাইবেন চিন্তা করিয়া নিগমানন্দ কিছুই ঠিক করিতে পারিলেন না। হঠাৎ কামাক্ষার কথা তাহার মনে হইল এবং উহার প্রাকৃতিক সৌন্দর্যের কথা স্মরণ হওয়ায় সে স্থানে তাহার অভীষ্ট কার্যের অনুকূল হইবে মনে করিলেন। সুতরাং নিগমানন্দ তখন কামাক্ষার দিকে রওনা হইলেন। গৌহাটি পৌঁছাইয়া তথা হইতে সকাল বেলায় কামাখ্যা ভূমি যাইতেছেন, এমন সময় পথিপার্শ্বের এক বাসায় বৈঠকখানায় বারান্দা হইতে একজন ভদ্রলোক তাহাকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলেন, কি সাধু বাবা, কোথায় যাচ্ছ? নিগমানন্দ উত্তর দিলেন, কামাখ্যা। অতঃপর ভদ্রলোকটিকে তাহাকে ডাকিয়া বসিতে অনুরোধ করিলেন। নিগমানন্দ প্রথমে অস্বীকার করিলেন, কিন্তু পরে ভদ্রলোকটি বিশেষ অনুরোধে সেখানে আসন পাতিয়া উপবেশন করিলেন এবং সেই দিন সেখানে অপেক্ষা করিতে সম্মত হইলেন। ভদ্রলোকটির নাম যজ্ঞেশ্বর বিশ্বাস। তখন তিনি সেকালের এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অর্থাৎ বাংলার ডেপুটি ম্যাজিস্ট্রেটের তুল্য সরকারি বড় কর্মচারী। নিগমানন্দকে বসাইয়া যজ্ঞেশ্বর বাবু স্নান করিতে গেলেন। নিগমানন্দ সেদিন সেখানে আছেন জানিয়া
স্নানান্তে নিত্যকারের গীতা পাঠ কার্য শেষ করিয়া উদ্যোগী হইলেন। এদিকে যজ্ঞেশ্বরবাবু অফিসে যাইবার জন্য প্রস্তুত হইয়া সাধুর খবর লইবার মানসে উঁকি মারিয়া দেখিলেন সাধু গীতা পাঠ করছেন। দেখিয়া যজ্ঞেশ্বরবাবু জিজ্ঞাসা করলেন, গীতা পাঠ করছো দেখছি, পড়ে নিজে নিজেই যা বুঝো সেইভাবে পড়ে যাও, না গুরুর কাছ থেকে বুঝে নিয়ে তারপরে পড়া হচ্ছে? নিগমানন্দ উত্তর দিলেন, গুরু বুঝিয়া দিয়াছেন। তারপর যজ্ঞেশ্বর বাবু দুই একটা শ্লোক বলে তাহার অর্থ জিজ্ঞাসা করিলেন। নিগমানন্দ গুরু মুখে তাহার অর্থ যেরূপ বুঝিয়াছিলেন বলিলেন। যজ্ঞেশ্বর বাবু সেই ব্যাখ্যা শ্রবণ করিয়া বলিলেন, বাহ, চমৎকার মীমাংসা তো। আচ্ছা, তুমি থাকো, আমি অফিস থেকে এসে তোমার সঙ্গে গীতা চর্চা করব, চলে যেও না কিন্তু। যজ্ঞেশ্বর বাবু এম.এল, বি.এল, তারপরে তখনকার দিনে স্কুল কলেজে যেভাবে সংস্কৃত পড়ান হইতো, তাহাতে শিক্ষার্থীগণের মোটামুটি সংস্কৃত ভাষায় একটু জ্ঞান হইতো। তাহার উপরে উক্ত ভাষা বিশেষভাবে অধ্যয়ন করিবাই যজ্ঞেশ্বরবাবু তাহার বিশেষ জ্ঞানী ছিল। সুতরাং অন্যান্য শিক্ষিত ব্যক্তিগণের ন্যায় তাহারও বিশ্বাস ছিল যে নিজে নিজে পাঠ করিয়া গীতার অর্থবোধ হইতে পারে, কিন্তু উহা পাঠ করিয়া যাইয়া স্থানে স্থানে তাহার মনে জটিল প্রশ্নের উদয় হইত এবং তাহার মীমাংসা তিনি করিয়া উঠিয়া পারিতেন না। ফলে হিন্দু ধর্মশাস্ত্রের শ্রেষ্ঠ সার হিসাবে গীতায় অধ্যায়ে রুচি ও থাকিলেও উহা তাহার নিকট নিতান্ত দুর্বোধ্য মনে হইত এবং গুরুমুখে ব্যাখ্যা শ্রবণ করিয়া অধ্যয়ন করিলে প্রকৃত অর্থ বোধ হয়, এইরূপ চিন্তা করিয়া নিজ বুদ্ধিতে বুঝিয়া গীতা পাঠ করা একরকম ছাড়িয়াই দিয়েছিলেন। স্বামী নিগমানন্দের মুখে দুই একটা শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করিয়া যজ্ঞেশ্বর বাবু আনন্দিত হইলেন এবং তাহার সহিত গীতা চর্চা করিবার ইচ্ছা তাহার বাসায় অবস্থান করিবার জন্য অনুরোধ করিলেন। এই বলিয়া তিনি অফিসে প্রস্থান করিলেন। বলা বাহুল্য, স্বামী নিগমানন্দ জন্য যথাযথ আতিথেয়তার উপদেশ দিয়া যজ্ঞেশ্বর বাবু তাহার সহধর্মীকে সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখিতে বলিয়া গেলেন। বিশেষ কোনো অন্তরায় না থাকায় নিগমানন্দ সেদিন তাহার বাসায় অপেক্ষা করিতে লাগিলেন।